দেখো কোষে দেখি 13 চ্যাপ্টারটার নাম্বার ভেরিয়েশন, এটা 12 নম্বরের অঙ্ক। আমি পড়ছি, এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্যে মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে, দুটোই কিন্তু সরলভেদে আছে, সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্যে যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত ব্যয় হবে? প্রথমে আমরা কি করব, যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা প্রথমে আমি দাগ দিয়ে দিচ্ছি। দেখো প্রথমেই বলা আছে, দেখো মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে, একটা এক্সের সঙ্গে সরলভেদে আছে এবং অপর অংশটা এক্স স্কোয়ারের সঙ্গে, ওটাও কিন্তু সরলভেদে আছে, আমি দাগ দিয়ে রেখেছি দেখো সরলভেদে। এবার বলেছে 100 ডেসিমিটার যখন আমি কূপ খনন করব তার জন্য যে টাকাটা খরচা হবে সেটা হচ্ছে দেখো 5,000 টাকা, এবং পরেরটা দেখো 200 ঘন ডেসিমিটার কূপ খননের জন্য যে টাকাটা খরচ হবে সেটা হচ্ছে 12,000 টাকা। এরপর প্রশ্ন করেছে তাহলে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে, এটা প্রশ্ন করেছে। চলো দেখাই কিভাবে করব। আমি লিখছি মোট ব্যয়, এখানে নাম্বার দেওয়া আছে, মোট ব্যয় কি লিখব, মোট ব্যয় ইজ ইকুয়াল টু ওয়াই টাকা, ওয়াই টাকা, এটা আমি ধরে নিলাম মোট ব্যয়। এবং দেওয়া আছে কূপের গভীরতা, কূপের গভীরতা দেখো দেখে নিচ্ছি, কূপের গভীরতা কত দেওয়া আছে, এক্স ডেসিমিটার, এখানে দেখো দেওয়া আছে এক্স ডেসিমিটার আছে, তাহলে এটা দেওয়া আছে এক্স ডেসিমিটার, এক্স ডেসিমিটার। এরপর বলেছে যে মোট ব্যয়টা, হ্যাঁ খনন কাজে মোট ব্যয় এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে ওটা সরলভেদে। তো মোট ব্যয়টাকে আমি দুটো অংশে ভাগ করে নেব, একটা এ আর একটা বি। আমি লিখছি দেখো, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এই যে এ অংশটা এক্সের সঙ্গে সরলভেদে আছে, তাহলে কি লিখব, এ ভেরিজাস এক্স। আরেকটা দেওয়া আছে যে বি অংশটা দেখো এক্স স্কোয়ারের সঙ্গে ওটাও সরলভেদে আছে, তাহলে বি ভেরিজাস এক্স স্কোয়ার। ঠিক আছে, যেহেতু দুটো অংশ আলাদা আলাদা এই জন্য এদের ভেদ ধ্রুবকগুলো আলাদা হয়ে যাবে। এ ইজ ইকুয়াল টু কে ওয়ান এক্স, এখানে লিখব বি ইজ ইকুয়াল টু ভেদ ধ্রুবক কে টু ধরে নিলাম, এটা এক্স স্কোয়ার এটা। এবার যে সমীকরণটা দেওয়া আছে এখানে বসিয়ে দেবো। এখানে দেখো y ইজ ইকুয়াল টু কী লিখব, তাহলে লিখব কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার, এটাই মেন সমীকরণ। ঠিক আছে, এটাই মেন সমীকরণ। এবার বলা আছে দেখো 100 ডেসিমিটার মানে এক্সের ভ্যালুটা দেওয়া আছে, যেখানে খরচ পড়ছে কত, দেখো খরচ পড়ছে এখানে খরচ পড়ছে 5,000 টাকা। 100 ডেসিমিটারের জন্য খরচ হচ্ছে 5,000 টাকা, মানে এটা ওয়াইয়ের ভ্যালু, এটা হচ্ছে এক্সের ভ্যালু। তাহলে আমরা প্রথমে লিখব যে ওয়াইটা কত দেওয়া আছে, ওয়াই কত দেওয়া আছে আর এক্স কত দেওয়া আছে। এক্স যেখানে 5,000, ওয়াইটা 5,000 টাকা, সেখানে গভীরতা কত দেওয়া আছে না, গভীরতাটা দেওয়া আছে দেখো 100 ডেসিমিটার, এখানে লিখব 100 ডেসিমি, এখানে লিখব 100 ডেসিমি। এবার এটা বসিয়ে দেবো কোথায় না, এক্সের জায়গায় 100 আর ওয়াইয়ের জায়গায় 5,000। আমি এখানে ওয়াইয়ের জায়গায় 5,000 বসিয়ে দিচ্ছি, দেখ 5,000 বসিয়ে দিলাম, আর এক্সের জায়গায় 100 বসিয়ে দিচ্ছি। কে ওয়ান ইন্টু 100 প্লাস কে টু ইন্টু 100 তার হোল স্কোয়ার। এই দুটো থেকে 100 কমন যাবে। ঠিক আছে, দেখো কমন নিয়ে নিচ্ছি, 100 কমন আসছে কি, কে ওয়ান প্লাস 100 কে টু। ঠিক আছে, দুটো 100 ছিল, একটা 100 পড়ে থাকলে 100 কে টু, এখানে লিখে দেবো কি না এইটা। এই যে 100 মাল্টিপ্লাই অবস্থায় আছে, এখানে যদি এই দিকে নিয়ে আসতে চাই ডিভাইডেড হয়ে যাবে, তখন এই দুটো শূন্য কেটে যাবে, কি এলো না কে ওয়ান প্লাস 100 কে টু সমান 50। আমি উল্টো করে লিখে নেব, অতএব কে ওয়ান প্লাস
100k2 ইজিক্যাল টু 50, এটা পেয়ে গেলাম আমরা 1 নম্বর সমীকরণ। এটা 1 নম্বর সমীকরণ। এবার নেক্সট আবার আমি এই সমীকরণটা লিখব। কি লিখব? y ইজিক্যাল টু, দেখো লিখছি, y ইজিক্যাল টু k1x প্লাস k2x স্কয়ার। এবারে কিন্তু দেওয়া আছে দেখো 12,000 টাকা। ওয়াইটার ভ্যালুটা দেওয়া আছে 12,000, যেখানে কত ডেসিমিটার না 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য, 200-র জন্য 12,000 টাকা। আমরা এখানে বসিয়ে দেবো। দেখো যে এক্সটা 200 ডেসিমিটার আর ওয়াইটা 12,000 টাকা। তো ওয়াই ইজিক্যাল টু কত দেওয়া আছে, এক্স ইজিক্যাল টু কত দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে 12,000 আর এক্স দেওয়া আছে 200 ডেসিমিটার। এটা 12,000 টাকা আর এটা 200 ডেসিমিটার, ডেসিমি এটা। এবার আমরা এটাতে বসিয়ে দেবো কি না, এখানে ওয়াইয়ের জায়গায় 12,000 বসিয়ে দাও। 12,000 ইজিক্যাল টু k1 ইন্টু 200 প্লাস k2 ইন্টু 200 তার হোল স্কোয়ার। দুটো দিকেই কত কমন যায়, 200 এখানেও আছে এখানেও আছে, আমরা 200 কমন নিয়ে নেব। 200 কমন নিয়ে নেব, থাকছে k1 প্লাস 200 k2, একটা 200 তো থেকেই যাবে। এখানে লিখব 12,000। দেখো এখানে যে মাল্টিপ্লাই অবস্থায় আছে এখানে নিয়ে আসবো, ওটা সেম অর্ডারে নেমে যাবে। এখানে আমরা দুটো শূন্য কেটে দেবো এবং এখানে কাটবো 2 6 12, মানে হচ্ছে 60। কত আসছে? 60। অতএব k1 প্লাস 200 k2 ইজিক্যাল টু 60। অতএব আমরা লিখব k1 প্লাস 200 k2 ইজিক্যাল টু কত করে নেব? 60। এটা পাবো আমরা 2 নম্বর সমীকরণ। এবার আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটাকে সমাধান করার চেষ্টা করব, দেখাচ্ছি। দেখো লিখছি 1 নম্বর সমীকরণ কি আছে, k1 x প্লাস k2 x স্কোয়ার। আমি লিখছি এখানে, দেখো আমরা 1 নম্বর পেয়েছি, এটা 1 নম্বর। k1 প্লাস 100 k2 ইজিক্যাল টু 50। এখানে লিখে নিচ্ছি k1 প্লাস 100 k2 ইজিক্যাল টু 50, আর এটা পেয়েছি k1 প্লাস 200 k2 ইজিক্যাল টু 60। এটাকে আমরা সমাধান করার জন্য মাইনাস করে নেব, এটাকে আমরা মাইনাস করে নেব। দেখো এটা লিখেছি k1 প্লাস 100 k2 ইজিক্যাল টু 50, আমরা ওইখান থেকে পেয়েছিলাম। আবার k1 প্লাস 200 k2 ইজিক্যাল টু 60, আমরা এটাও করে রেখেছি। দেখো k1 প্লাস 200 k2 ইজিক্যাল টু 60, ওটাও পেয়েছি। এবার আমরা এটাকে কী করব, সমাধান করার জন্য এখানটা সাইনটা চেঞ্জ করলাম, মাইনাস, এটা প্লাস ছিল, মাইনাস, এটা দেখো কেটে গেল। এবার 200 থেকে 100 বাদ গেলে মাইনাস 100 k2 ইজিক্যাল টু কী পাবো না মাইনাস 10। বোথ সাইড মাইনাস মাইনাস ক্যান্সেল, k2 ইজিক্যাল টু কী আসবে, k2 ইজিক্যাল টু আসবে 10/100। একটা করে শূন্য কেটে দেবো, 1/10। আমরা k2 এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার কি করব, k2 এর মানটা আমরা 1 নম্বরে বসিয়ে দেবো। এবার লিখব k2 এর মান, k2 এর মান 1 নম্বরে বসিয়ে পাই। আচ্ছা 1 নম্বরটা কী ছিল না k1 প্লাস 100 k2 ইজিক্যাল টু 50, ওইটা লিখে নেব। দেখো লিখছি k1 প্লাস 100 k2 ইজিক্যাল টু কত লিখব, 50। k2 এর ভ্যালু আমরা পেয়ে গেছি 1/10, এটা বসিয়ে দেবো। লিখব k1 প্লাস 100 ইন্টু k2 1/10 ইজিক্যাল টু 50। এখানে একটা জিরো, এখানে একটা জিরো কেটে গেল, কি আসছে না k1 প্লাস 10 ইজিক্যাল টু 50। 10টাকে আমরা ওই দিকে নিয়ে যাব, তাহলে k1 ইজিক্যাল টু 50 মাইনাস 10 ইজিক্যাল টু কত আসবে না 40। আমরা k1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার k1 এবং k2 ভ্যালুটা আমরা মেন ইকুয়েশন মধ্যে বসিয়ে দেবো। k1 আর k2 ভ্যালুটা মেন ইকুয়েশন যেটা দেওয়া আছে, কোনটা আমরা বের করে রেখেছি না, দেখো রেখেছি এখানে দেখো লিখে রেখেছি যে আমাদের y ইজিক্যাল টু, দেখো এখানে দেখাচ্ছি মেন ইকুয়েশন আমাদের হচ্ছে এইটা, y ইজিক্যাল টু এইটা, y ইজিক্যাল টু k1 x প্লাস k2 x স্কোয়ার। এটাতে বসিয়ে দেবো। k1 k2 ভ্যালু আমরা পেয়ে গেছি। আমরা লিখব y ইজিক্যাল টু কী ছিল, k1 x প্লাস k2
এক্স স্কোয়ার। এটাই ছিল আমাদের মেন ইকুয়েশন। এখানে কে ওয়ান মান পেয়ে গেছি, ওয়াই ইজ ইকুয়াল টু কে ওয়ান কত পেয়েছি 40x, আর কে টু কত পেয়েছি 1/10 এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের ইকুয়েশনটা, এটাই সম্পর্ক চেয়েছিল আমাদের, প্রশ্ন করেছিল, এটা সম্পর্কটা আমরা পেয়ে গেছি। এবার আমাদের প্রশ্ন করেছে, দেখো যে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত পড়বে। তাহলে প্রথমে আমরা বের করতে পেরেছি এই যে মেন ইকুয়েশনটা, এটা বের করে নিতে পেরেছি, যেখানে আমাদের কনস্ট্যান্ট টার্মগুলো কিন্তু আর নেই। দেখো এটাই হচ্ছে আসল সময়, y ইজ ইকুয়াল টু 40x প্লাস 1/10 এক্স স্কোয়ার। এবার কিন্তু বলা আছে, যদি আমরা দেখো বলা আছে যদি 250 ডেসিমিটার গভীর কূপ খনন করতে চাই কত ব্যয় হবে, অর্থাৎ কত খরচ হবে। তার মানে এটা দেওয়া আছে, এক্সের ভ্যালুটা দেওয়া আছে, প্রশ্ন করছে ওয়াইটা কত আসবে, অর্থাৎ ওয়াইটা হচ্ছে খরচটা কত আসবে। চলো বসাই এক্সের জায়গায় বসিয়ে দিই। দেখো বসাচ্ছি, এক্স কত দেওয়া আছে আমাদের 250, তাহলে ওয়াইটা জিজ্ঞাসা চিহ্ন, আর এক্সটা দেওয়া আছে 250 ডেসিমিটার, 250 ডেসিমি, ঠিক আছে। এখানে বসিয়ে দেবো আমরা, ওয়াইটা বের করব, এখানে লিখব 40, এখানে ইন্টু 250 প্লাস 1/10, আর এখানে লিখব 250 তার হোল স্কোয়ার। এটা দেখো 25 4 100, আরও দুটো শূন্য, মানে এটা হয়ে গেল 10,000, প্লাস এখানে 10, এখানে কত করব 250 ইন্টু 250, এটা একটা শূন্য কেটে দেবো, 25 25 625, 10,000, এটা হলো 10,000, আমরা লিখে নিচ্ছি এখানে 10,000। দেখো এরপর করব এটাকে প্লাস, ঠিক আছে, আর 25 25 625, আর একটা শূন্য, মানে 6,250। তাই অ্যান্সার আসছে 10,000 প্লাস 6,000, 16,250 টাকা। তাহলে কত খরচ পড়বে বলেছে, যে 16,000, আমরা বের করতে পেরেছি 16,250 টাকা। আমাদের প্রশ্ন করা হয়েছিল, দেখো প্রশ্নের দিকে চলে যাই, দেখো প্রশ্নতে চলে আসি, যে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করতে কত ব্যয় হবে। আমরা লিখে দেবো যে 16,250 টাকা ব্যয় হবে। চলো দেখাচ্ছি এখানে। তাহলে এখানে কি লিখব, যে অতএব 16,250 টাকা ব্যয় হবে 250 ডেসিমি কূপ খনন করতে, ঠিক আছে। তাহলে 16,250 টাকা ব্যয় হবে 250 ডেসিমি কূপ খনন করতে, এটা, তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে, এটাই অ্যান্সার। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো ভেদের 13 নম্বরের অঙ্ক, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত কত। কী দেওয়া আছে না, চোঙের আয়তনটা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটো চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:4 এবং প্রশ্ন করা হয়েছে তাদের আয়তন অনুপাত কত। চলো দেখাই কীভাবে এটাকে সলভ করি। দেখো আমি লিখেছি চোঙের আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং চোঙের উচ্চতা এইচ, এবং বলা আছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। এবং এটা হচ্ছে আয়তনটা, ভূমির ব্যাসার্ধ মানে হচ্ছে, এটা ধরে নিয়েছি ভূমির ব্যাসার্ধ, তার বর্গ হচ্ছে r² এবং উচ্চতার সঙ্গে দুটো দেখো যৌগিক ভেদে আছে, মানে গুণফল অবস্থায় থাকবে, যৌগিক ভেদে আছে এটা। তাহলে আয়তন হচ্ছে ভূমির ব্যাসার্ধের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, এটা লিখে নিয়েছি। তারপর দেখো আমি ধরে নেব প্রথম চোঙের ব্যাসার্ধ ইজিক্যাল টু r1, অতএব লিখব, অতএব মনে করি
প্রথম চোঙের ব্যাসার্ধ ইজিক্যাল টু R1 এটা, এবং উচ্চতা কত ধরব, উচ্চতা ইজিক্যাল টু H1 এটা ধরে নিয়েছি। দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ ইজিক্যাল টু R2, উচ্চতা কত H2, দুটো চোঙ, একটা প্রথম চোঙ একটা দ্বিতীয় চোঙ। প্রথম চোঙের ব্যাসার্ধ R1, উচ্চতা হচ্ছে H1, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2, উচ্চতা H2। এবার দেখো বলা আছে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ এই দুটো, তাহলে শর্তানুসারে বলা আছে R1/R2 ইজডু, মানে অনুপাত দেওয়া আছে R1:R2, কত দেওয়া আছে 2:3। তাহলে আমরা লিখে নেব যে অতএব R1/R2 এটা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, এটা ইজিক্যাল টু কত দেওয়া আছে 2/3। ঠিক আছে, দেখো দেওয়া আছে, এখানে দাগ দিচ্ছি, এই ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 মানে 2/3। তাহলে আমরা এটা লিখে নিয়েছি R1/R2 ইজিক্যাল টু 2/3। এরপর লিখব H1/H2, এটা কত লিখব না 5/4। দেখো এটাও দেওয়া আছে যে তাদের উচ্চতার অনুপাত, এখানে দেখো উচ্চতার অনুপাত কত দেওয়া আছে 5:4। আমি লিখে নিয়েছি H1/H2, কারণ দুটো চোঙ আছে, একটা H1 একটা H2 উচ্চতা, ওদের অনুপাতটা লিখে নিয়েছি। এরপর বের করব যে তাদের যেটা আয়তন, ঠিক আছে, আয়তন অনুপাতটা কী হবে। তাহলে প্রথমে আমরা এটা যে করে রেখেছি এটাকে সমান করে নিই, এটা ইজিক্যাল টু K ইন্টু, এটা কনস্ট্যান্ট টার্ম ধরে নিলাম, এটা R², এটা H। এরপর দেখো এখানে কি করব, যেটা প্রথম চোঙের আয়তন V1 হবে সেখানে ব্যাসার্ধটা কত হবে R1 আর উচ্চতাটা H1। তাহলে প্রথম চোঙের ক্ষেত্রে আমরা যেটা পাবো, অতএব প্রথম চোঙ থেকে পাই, অতএব প্রথম চোঙের ক্ষেত্রে প্রথম চোঙের ক্ষেত্রে কী পাবো, V1 ইজিক্যাল টু K ইন্টু R1² H1, এবং দ্বিতীয় চোঙের ক্ষেত্রে কী পাবো, চোঙের ক্ষেত্রে V2 ইজিক্যাল টু K ইন্টু R2² H2। এবার আমাদের প্রশ্ন করা হয়েছে যে তাদের আয়তন অনুপাত কত, আমরা লিখব V1/V2 ইজিক্যাল টু K R1² H বাই K R2² H। এটা কে ক্যান্সেল হয়ে যাবে, এখানে লিখব R1/R2 তার হোল স্কোয়ার ইন্টু এটা H1 H2, হ্যাঁ এটা H1 R1² H1 আর R2² H2, এটাকে লিখব H1/H2। দেখো এটা লিখব H1/H2, আবার বলে দিচ্ছি R1² আর H1 R2² H2, এটা V1/V2 এটা। এবার R1/R2 তার হোল স্কোয়ার করে দিচ্ছি, দুটোতে স্কোয়ার আছে, আর H1/H2 এটা করে রেখেছি। এবার দেখো R1/R2 ভ্যালু আমরা জানি, R1/R2 আমরা কত পেয়েছি, দেখো এখানে 2/3, এখানে আমরা বসিয়ে দেবো 2/3 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2 আমরা করে রেখেছি, দেখো H1/H2 কত 5/4, এটাও এখানে বসিয়ে দেবো 5/4। অতএব দেখো এটা হচ্ছে 4/9 ইন্টু এটা আসবে 5/4। ঠিক আছে, 4 ক্যান্সেল করে দেবো, 5/9 এটা কত আসবে 5/9, এটা আসবে V1/V2। এখানে এটা ডট ডট করে দিতে পারো, অর্থাৎ V1/V2। অতএব আমরা এখানে বের করব V1:V2, মানে আয়তন অনুপাত কত হচ্ছে 5:9, এটা বেরিয়ে গেল। তাহলে আয়তনের অনুপাতটা আমরা পেয়ে গেলাম 5:9। আমাদের প্রশ্ন করা হয়েছে যে তাদের আয়তন অনুপাত কত, এখানে আমরা লিখে দেবো অ্যান্সারটা। অতএব তাদের আয়তনের
আয়তনের অনুপাত এখানে তাদের বলতে চোঙ দুটোর আয়তন অনুপাত কত না 5:9, এটাই অ্যান্সার। ঠিক আছে, তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো? বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে।